তো আমরা লাংয়ের স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করি। চলো দেখি এই যে লাং, একটা হচ্ছে রাইট লাং এদিকে, আর একটা হচ্ছে লেফট লাং। তাহলে যে রাইট লাংটা সেটা হলো, এটাকে তিনটা লোবে ভাগ করা হয়েছে দেখো, 1 2 3। আর লেফট লাংটায় দুটা লোব, 1 আর 2, ঠিক আছে? তো এটা কিভাবে মনে রাখা যায় যে আমাদের কিন্তু লেফট লাংটা রাইট লাংয়ের থেকে একটু ছোট। কেন? কারণ দেখো এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা অকুপাই হয়ে গেছে হার্টের মাধ্যমে, ঠিক আছে? আমরা তো জানি যে দুটা লাংয়ের মাঝখানে থাকে হার্ট। তাহলে এই যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে অকুপাই হয়ে গেছে হার্ট দিয়ে। তাহলে আমরা জানি হার্ট যেটা, সেটা একটু লেফট সাইডে থাকে, লেফট সাইডে বেশি থাকে, তাই না? ইভেন হার্টের যে অ্যাপেক্সটা, এটাও তো হচ্ছে লেফট সাইডে থাকে। তাহলে এইভাবে হচ্ছে হার্ট লেফট লাংয়ের অনেকটা জায়গা অকুপাই করে রাখে। দ্যাটস ওয়াই লেফট লাংটা ছোট হয়, এবং লেফট লাংয়ের লোবের যেই নাম্বার সেটাও কম হয়। তাহলে লেফট লাংয়ে আমাদের লোব আছে দুটো, আর রাইট লাংয়ে লোব আছে তিনটে। ওকে, তো এই গেল। তারপর আমরা আসি, এটা এটা কি দেখো, এই যে লাং, হ্যাঁ, লাংয়ের এখন যে লাং তো সারাক্ষণ কন্ট্রাকশন হচ্ছে, এক মানে ভেতরে হচ্ছে দেখা যায় একবার কন্ট্রাক্ট হচ্ছে, একবার হচ্ছে এক্সপান্ড হচ্ছে, তাই না? যখন বাতাস ঢুকে তখন এক্সপান্ড হচ্ছে, একটু পরে আবার শ্রিঙ্ক হয়ে যাচ্ছে যখন বাতাস বের হয়ে যাচ্ছে লাংয়ের থেকে। তো এই যে সারাক্ষণ সে কন্ট্রাক্ট হচ্ছে, তারপর হচ্ছে এক্সপান্ড হচ্ছে, তো এগুলা যে সে হচ্ছে, শ্রিঙ্ক হচ্ছে, একবার একবার এক্সপ্যান্ড হচ্ছে, বারবার এভাবে নাড়াচাড়া করছে, তো তার তো হলো দেখা যাবে যে সে তো, তার তো হচ্ছে চারপাশে কি আছে, লাঙের চারপাশে বলো তো কি আছে, রিবস আছে, তাই না? আমরা তো রিবস চিনি, যেরকম পাঁজর যেটাকে বলে, ঠিক আছে? তো পাঁজর, আম, এখানে তারপর পাঁজরের মাঝখানে মাঝখানে মাসেল আছে, জানো? এটাকে বলে ইন্টারকোস্টাল মাসেল, হ্যাঁ। এই যে রিব, এই রিব হচ্ছে, আমরা হচ্ছে যদি কোস্টাল শব্দটা বলি, কোস্টাল শব্দটা মানে হচ্ছে রিব রিলেটেড, ঠিক আছে? রিব রিলেটেড কিছু। তাহলে যদি আমি বলি ইন্টারকোস্টাল, ইন্টারকোস্টাল তার মানে কি, দুটা রিবের মাঝখানে, এই যে একটা রিব, এই যে একটা রিব, এটার মাঝখানে, এই মাঝখানে এটাকে বলা থাকে ইন্টারকোস্টাল স্পেস, হ্যাঁ। এখন এই যে ইন্টারকোস্টাল স্পেস, এই জায়গায় যদি মাসেল থাকে তাহলে এটার নাম কি হবে বলো? এটার নাম হবে ইন্টারকোস্টাল মাসেল, ঠিক আছে? তাহলে দেখো আমাদের লাংয়ের একেবারে সামনেই আছে রিব, এবং রিবের মাঝখানে মাঝখানে ইন্টারকোস্টাল মাসেল। এখন দেখো এই যে লাং তো সারাক্ষণ এক্সপান্ড হচ্ছে, একবার একবার শ্রিঙ্ক হচ্ছে, তো এই যে বারবার হচ্ছে নড়াচড়া করছে, তখন তো এই যে এই ইন্টারকোস্টাল মাসেল এবং রিবের সাথে একটা ফ্রিকশন হওয়ার চান্সেস থাকে। তো এই ফ্রিকশনটা যাতে না হয়, লাংয়ের যে টিস্যু, লাং টিস্যু যাতে ফ্রিকশন না হয়, লাং টিস্যু বলতে আমরা বুঝাচ্ছি এই যে এইটুক, হ্যাঁ, লাংয়ের যে মেইন টিস্যুটা, এটাকে লাং প্যারেনকাইমা বলে, যাই হোক, লাংয়ের মেইন টিস্যুটা, এটা যাতে হচ্ছে মানে কোন রকম ফ্রিকশনে না আসে, তার জন্য আমরা হলো এটাকে প্রোটেকশনের জন্য আমরা প্লিউরা দিব। লাংয়ের এখানে প্রোটেকশনের জন্য আমরা কি দিব? প্লিউরা। এখানে আছে আমাদের প্লিউরা, আমাদের শরীরে আছে এই যে প্লিউরা, হ্যাঁ। প্লিউরা হচ্ছে দুইটা লেয়ার, এই যে একটা লেয়ার, এই যে আরেকটা লেয়ার, দুইটা লেয়ার আছে প্লিউরা। আর প্লিউরার মাঝখানে দেখবো ইয়েলো কালারের যেই সাবস্টেন্স গুলো আছে, এগুলো আসলে ফ্লুইড, এটাকে বলে প্লিউরাল ফ্লুইড। এখন যে প্লিউরা তো ডাবল লেয়ার, তাই না? এখন প্লিউরার একটা লেয়ার আরেকটা লেয়ারের সাথে তো দেখা যায় ফ্রিকশন হয়ে যাবে, দুটা লেয়ার ঘষাঘষি হবে, তার জন্য মাঝখানে ফ্লুইড থাকে যাতে দুইটা লেয়ার একটা একটার সাথে ফ্রিকশনে না জড়ায়। তাহলে এই যে ফ্লুইডটাকে বলা হয় তাকে প্লিউরাল ফ্লুইড, ঠিক আছে? প্লিউরাল ফ্লুইড। তাহলে প্লুরা কোন জায়গাটুক? এই যে এই পুরা জায়গাটুক কি হচ্ছে প্লুরা।
এই যে, হ্যাঁ, আর এটা হচ্ছে দুইটা লেয়ারে থাকে, যেটা বললাম দুটা লেয়ারে থাকে। এখানে আমাদের একটা লেয়ার আছে, এখানে আরেকটা লেয়ার, এভাবে। আচ্ছা, এবার আমরা চলো, এই যে আমরা তো দেখেছি এই যে এখানে তো ল্যারিংস, তারপর এখানে ট্রাকিয়া, ট্রাকিয়াতে দুটো ভাগ হয়ে যায়। এই ভাগগুলাকে কি বলে? এই ভাগগুলাকে বলে ব্রঙ্কাস, তাই না? ব্রঙ্কাস পরে আগের ক্লাসে আমরা দেখেছি ব্রঙ্কাস পরে ব্রঙ্কিউলে ডিভাইড হয়। তো এই দেখো, এই যে ট্রাকিয়া, ও হচ্ছে ব্রঙ্কিউলে ডিভাইড হচ্ছে, সরি ব্রঙ্কাসে ডিভাইড হচ্ছে। দেখো এই যে একটা ব্রঙ্কাস, হ্যাঁ, এই যে একটা ব্রঙ্কাস, এই যে একটা ব্রঙ্কাস, দুটো ব্রঙ্কাসে ডিভাইড হচ্ছে। এই ব্রঙ্কাসটা পরে ফার্দার আরো ডিভাইড হচ্ছে, দেখো এগুলাকে বলে ব্রঙ্কিউল। যখন আরো ডিভাইড হচ্ছে ফার্দার, এটা একটা ব্রঙ্কিউল, এটা একটা ব্রঙ্কিউল, তারপরে আরো ডিভাইড হচ্ছে, এগুলাও এক একটা ব্রঙ্কিউল। তো এই যে ব্রঙ্কিউল গুলা দেখো আরো ডিভাইড হচ্ছে, এটাও গিয়ে এভাবে ডিভাইড হচ্ছে, এই ব্রাঞ্চটাও আবার ডিভাইড হচ্ছে, এরকম ছোট 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 ডিভাইড হতে 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 একটা সময় দেখা যাবে যে, যে একদম যেই লাস্টে যে রেসপিরেটরি ব্রঙ্কিউল আছে, একদম এই ছোট ব্রঙ্কিউলটা, এটা একটা অ্যালভিওলার, মানে অ্যালভিওলিতে গিয়ে, অ্যালভিওলি যে স্যাক, এগুলা হচ্ছে এক একটা স্যাক, হ্যাঁ, ক্লাস্টার করে থাকে এই স্যাকগুলা। তো এই অ্যালভিওলার স্যাকে গিয়ে হচ্ছে ওপেন হয়, এই যে অ্যালভিওলার স্যাক। তো এই যে অ্যালভিওলার স্যাক, এটাকে আমি যদি জুম করি, যে এই স্যাকটাকে আমি যদি একটু জুম করে দেখি, কি দেখবো? যে স্যাকের চারপাশে কত কত ভেসেলস আছে, দেখেছো? ব্লু গুলা যখনই আমরা দেখবো হচ্ছে ব্লু কালার এর কোনো ভেসেল, তখন আমরা বুঝবো এটা হচ্ছে ভেইন বুঝাচ্ছে, হ্যাঁ, ভেইন বুঝাচ্ছে। আর যদি রেড থাকে, তখন আমরা বুঝবো আর্টারি বুঝাচ্ছে। কেন? কারণ আর্টারি তো অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এজন্য এখানে হচ্ছে রেড কালার দেখাচ্ছে। আর ভেইন হচ্ছে দেখা যায় ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে ম্যাক্সিমাম টাইমে, তাই এটাকে বলা হয়, এটাকে হচ্ছে ব্লু দেখাচ্ছে, ঠিক আছে? তো এইখানে হচ্ছে এরকম একটা অবস্থা। তো তারপর একটা জিনিস খেয়াল করো তোমরা, তো এইখানে, তো আমরা তো জানি যে পুরোটা লাং জুড়েই তো সাপ্লাই আছে ভেসেলের, তাই না? ভেসেল বলতে কি বোঝায়? ভেসেল বলতে কি তোমরা জানো কিনা? ভেসেল মানে হচ্ছে আর্টারি প্লাস ভেইন, দুটা মিলিয়ে হচ্ছে ভেসেল হয়, ঠিক আছে? তো দুটা মিলে একসাথে একটা নাম বলবো, এটা হচ্ছে ভেসেল। আর্টারি এবং ভেইন একসাথে বোঝায়। আচ্ছা, তারপরে এই যে অ্যালভিওলার স্যাক, এগুলা ক্লাস্টার আকারে আছে, এটাকে বলা থাকে অ্যালভিওলার ডাক্ট। এই যে অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাকের এখানে যে ডাক্টটা আছে, এই দেখো, এই যে এগুলা হচ্ছে অ্যালভিওলার ডাক্ট, হ্যাঁ, এই ডাক্টের উপরে হচ্ছে অ্যালভিওলার স্যাক গুলা এভাবে থাকে, স্যাক্স। এই স্যাক্সের চারপাশে হচ্ছে এই যে ভেসেল গুলা এভাবে থাকে, যেটাকে বলা থাকে পালমোনারি আর্টারি এন্ড হচ্ছে গিয়ে পালমোনারি ভেইন, হ্যাঁ। আচ্ছা, এখন একটা জিনিস, আমরা তো মোস্ট অফ দ্য কেসে জানি যে সমস্ত অর্গানে আমাদের অক্সিজেন সাপ্লাই হয় এবং অর্গানগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসে, তাই না? তো সমস্ত অর্গানে কি ঢোকে? আর্টারি ঢোকে। সমস্ত অর্গানে আর্টারি ঢুকে এবং ভেইন বের হয়ে আসে। প্রত্যেকটা অর্গান, শরীরের প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা টিস্যু, প্রত্যেকটা সেলের বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে। তো তার জন্য আর্টারি অক্সিজেন ক্যারি করে নিয়ে যায়, অক্সিজেন ক্যারি করে নিয়ে যায়। আর সে ওখানে যখন গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের করে নিয়ে আসে ভেইন। তাহলে আমরা তো জানি যে লাংয়ের ভেতরে কি হয়? লাংয়ের ভেতরে অক্সিজেন ঢোকে এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসে। তো আমরা তো জানি যে সমস্ত অর্গানে আর্টারি ঢোকে এবং ভেইন বের হয়ে আসে, তাই না? তাহলে লাংয়ে আর্টারি ঢুকতেছে,
এবং ভেইনটা বের হয়ে আসছে। এটাকে বলা হয়ে থাকে পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেইন। পালমোনারি এই শব্দটার মানে হচ্ছে লাং রিলেটেড। ওকে, তো আসো আমরা অ্যালভিওলার গ্যাসিয়াস এক্সচেঞ্জটা দেখি। এখন এই যে একটা স্যাক, আমি যদি আরো জুম করি, এই ধরো এই জায়গাটা আমি জুম করেছি, এই জায়গাটুক জুম করে যদি আমি নিয়ে আসি, তাহলে আমরা এই জায়গাটুককে দেখতে পারবো। ধরো এই যে একটা স্যাক, তার চারপাশে ভেসেল কে আমি যদি জুম করে আরো বড় করে দেখাই, তাহলে আমরা এরকম একটা ভিউ পাবো, যেখানে এটা হচ্ছে অ্যালভিওলার স্যাক এবং তার চারপাশে হলো এই যে ভেসেলটা ছড়ানো আছে। দেখো দেখাই, এই যে এটা হচ্ছে সেই ব্লাড ভেসেল, এখান দিয়ে ব্লাড হচ্ছে সার্কুলেশন হচ্ছে এখান দিয়ে। তাহলে তো আমরা জানি যে অক্সিজেনেটেড যে ব্লাডটা সেটা আসছে, সরি, হ্যাঁ অক্সিজেনেটেড ব্লাড। আচ্ছা দেখো, আমাদের সারা শরীর থেকে, হোল বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড চলে আসছে লাঙে, এ হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। এবং এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড ভর্তি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কারণ প্রত্যেকটা সেলে তো সেল থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে আসছে, তাই না? তাহলে প্রত্যেকটা সেলে এই যে কার্বন ডাই অক্সাইড। এখন আর অ্যালভিওলার স্যাক এখান দিয়ে কি আসছে, আমাদের অ্যালভিওলার স্যাক দিয়ে আসছে দেখো অ্যালভিওলার স্যাক দিয়ে কি আসছে, অ্যালভিওলার স্যাক দিয়ে আসছে অক্সিজেন। অক্সিজেনটা কিভাবে আসছে বলো তো? ওই যে ট্রাকিয়া থেকে মানে প্রথমত নেজাল প্যাসেজ দিয়ে ট্রাকিয়া হয়ে ব্রঙ্কাস হয়ে ব্রঙ্কিউল হয়ে একেবারে অ্যালভিওলার স্যাকে চলে আসছে, তাই না? তো এই হচ্ছে রুটটা, যদি আমি একটু দেখি, তাহলে এই অক্সিজেনটা কি হবে? তো এই তো দেখো কার্বন ডাই অক্সাইড, আমাদের যে রেড ব্লাড সেল কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড ক্যারি করছে, বাট মোস্ট অফ দ্য কার্বন ডাই অক্সাইড ক্যারি করছে আমাদের প্লাজমা। মোস্ট অফ দ্য কার্বন ডাই অক্সাইড কে ক্যারি করে? প্লাজমা। এই প্লাজমা হচ্ছে কার্বন ডাই অক্সাইডটা অ্যালভিওলার স্যাকে দিয়ে দেয় এবং অ্যালভিওলার স্যাক থেকে অক্সিজেন, মোস্ট অফ দ্য অক্সিজেন নিয়ে নেয় রেড ব্লাড সেল। ঠিক আছে, তাহলে আমি যদি আরেকবার বলি, কিছু পরিমাণ প্লাজমাতেও যায় অক্সিজেন, বাট অক্সিজেন ম্যাক্সিমাম কেসে রেড ব্লাড সেল দিয়ে ক্যারি হয়। তাহলে দেখো এই যে অক্সিজেন আসতেছে, এদিক দিয়ে কার্বন ডাই অক্সাইড ক্যারি করে নিয়ে যাচ্ছে রেড ব্লাড সেল এবং প্লাজমা, এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, এই অক্সিজেনটা চলে যায় রেড ব্লাড সেলের কাছে এবং এই কার্বন ডাই অক্সাইড চলে যায় হচ্ছে অ্যালভিওলার স্যাকে। তো কার্বন কার্বন ডাই অক্সাইড যখন অ্যালভিওলার স্যাকে চলে যায় তখন সে বের হয়ে যায়, তখন ঠিক উল্টা পথে ঘটনাটা ঘটে। এই ধরো অ্যালভিওলার স্যাক, এখান থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে একদম অপোজিটে গিয়ে ট্রাকিয়া দিয়ে এই কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে চলে যায়। মানে আমরা যখন এক্সহেল করি তখন আমরা কার্বন ডাই অক্সাইডটা বের করে দেই। তাহলে আশা করি বোঝা গেছে যে আমরা আমরা যখন ইনহেল করি তখন আমরা অক্সিজেনটা নেই এবং যখন আমরা এক্সহেল করি তখন হচ্ছে কার্বন ডাই অক্সাইডটা বের করে দেই। তাহলে এটা হচ্ছে মেইনলি গ্যাসিয়াস এক্সচেঞ্জের প্রসেসটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে এই জিনিসগুলাই বলেছে। আমরা ছবি দেখে দেখে শিখেছি যে রাইট লাঙে 3টা লোব থাকে আর লেফট লাঙে থাকে 2 লোব। তারপর এটা যে লাংটা কভার থাকে প্লিউরা দিয়ে, এবং প্লিউরা হবে ডাবল লেয়ার। এই যে ডাবল লেয়ারের মাঝখানে যে স্পেস থাকে, স্পেসে ফ্লুইড থাকে এবং এই ফ্লুইডটা প্লিউরার ডাবল লেয়ারকে একটা একটা থেকে ফ্রিকশনের হাত থেকে রক্ষা করে। আর এখন এই যে, তো এই যে লাং, এখানে নিউমেরাস এয়ার স্যাক্স থাকে, যেটাকে অ্যালভিওলি বলে, স্মল ব্রঙ্কিউলস থাকে এবং ব্লাড ভেসেলস থাকে। তো স্মলার ব্রঙ্কিউলস মানে অ্যালভিওলার ডাক্ট, দেখো ব্রঙ্কিউল ছোট হতে 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 একদম ছোট হয়ে
এদিক থেকে ব্রঙ্কিল ছোট হতে হতে দেখো এই যে একদম ছোটটা যেটা সেটা হচ্ছে অ্যালভিওলার ডাক্ট হয়, তাই না? যেমন দেখো এই যে এখানে কোনটা অ্যালভিওলার ডাক্ট হবে, এগুলা এগুলো আছে আমাদের অ্যালভিওলার ডাক্ট। তার আগে এই যে ব্রঙ্কিউল দেখো, প্রথমে তো এরকম ছিল, পরে আরো ডিভাইড হয়ে আরো ছোট হয়েছে, আরো ডিভাইড হয়ে আরো ছোট হয়েছে, একদম ছোটটা হচ্ছে অ্যালভিওলার ডাক্ট হিসেবে কাজ করতেছে। তো টার্মিনেটস ইন ক্রাস্ট অ্যালভিওলি। ক্রাস্ট অ্যালভিওলি বলতে যে অ্যালভিওলি অনেকগুলো অ্যালভিওলাস একসাথে আছে যেটাকে ক্রাস্ট অ্যালভিওলি বলছে। তাহলে এয়ারটা হচ্ছে ন্যাসাল প্যাসেজ দিয়ে ডাইরেক্টলি অ্যালভিওলিতে চলে যায় এবং ইচ অ্যালভিওলাস, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, অ্যালভিওলাস আমরা কিন্তু ব্রঙ্কাস পড়েছি যেটা হচ্ছে সিঙ্গুলার, এটার প্লুরাল হচ্ছে ব্রঙ্কাই। তারপর আমরা সিঙ্গুলার কি পড়বো, অ্যালভিওলাস সিঙ্গুলার, আর অ্যালভিওলি এটা হবে প্লুরাল। হ্যাঁ, তাহলে অ্যালভিওলাস এটা হলো সিঙ্গেল লেয়ার অফ এপিথেলিয়াল টিস্যু দিয়ে কভার থাকে, কম্পোজ থাকে। তাহলে কোন জায়গায় লেয়ার অফ টিস্যুটা থাকে আমি একটু দেখাই দিই তোমাদেরকে। এই দেখো এই জায়গাতে, এই যে থিন একটা এপিথেলিয়াল, এপিথেলিয়াল বলতে একদম কভারিং, হ্যাঁ মানে একদম উপরের টিস্যু সারফেসের, এই দেখো এগুলো এত থিন থাকে, এত থিন থাকে। হ্যাঁ, স্কোয়ামাস এপিথেলিয়াম পড়েছো না? আমরা তো আগের চ্যাপ্টারে যে টিস্যু চ্যাপ্টারে পড়ে এসেছি স্কোয়ামাস এপিথেলিয়ামের কথা। স্কোয়ামাস এপিথেলিয়াম অনেক থিন থাকে না, এই যে অ্যালভিওলি লাইনিং ও স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে হয়, এবং এটা এত থিন থাকে এখানে ইজিলি গ্যাসিয়াস এক্সচেঞ্জ হতে পারে। ঠিক আছে, তাহলে এই পরিমাণ আমাদের থিন হওয়া লাগে অ্যালভিওলি, অ্যালভিওলি আমাদের এই পরিমাণে থিন হওয়া লাগে। তো দেখলাম তো সিঙ্গেল লেয়ার অফ এপিথেলিয়াল টিস্যু থাকে, অবশ্যই সিঙ্গেল লেয়ার, ডাবল লেয়ার হলে তো দেখা যাবে যে কি হবে বলতো, গ্যাসিয়াস এক্সচেঞ্জই পসিবল হবে না। তো এই যে অ্যালভিওলি আর সারাউন্ডেড বাই মেশ ওয়ার্ক অফ ক্যাপিলারিস, এগুলাকে বলেছে ক্যাপিলারি। দেখো এই যে আর্টারি ঢুকেছে, আমরা ক্যাপিলারি কি বলতো, ক্যাপিলারি হচ্ছে এই যে ধরো একটা অর্গান, একটা অর্গানে আর্টারি ঢুকলো, আর্টারি ঢুকলো এবং অর্গানটা দিয়ে ভেইন বের হচ্ছে, তাই না? ভেইন বের হচ্ছে। তো এই আর্টারি যখন অর্গানে ঢুকলো, অর্গানের মধ্যে তারা অনেকগুলা ব্রাঞ্চ ক্রিয়েট করলো। কেন? কারণ অর্গানের প্রত্যেকটা টিস্যুতে, প্রত্যেকটা সেলে অক্সিজেনের সাপ্লাই হওয়া প্রয়োজন, আদারওয়াইজ আদারওয়াইজ সেলটা মারা যাবে। ঠিক আছে, সোজা বাংলায় মারা যাবে সেলটা। ঠিক আছে, অক্সিজেনের সাপ্লাই ছাড়া সেলের কোনোভাবেই বাঁচা সম্ভব না। এখন প্রত্যেকটা সেলে তো হচ্ছে এটা ডেলিভার হওয়া লাগবে, তার জন্য এভাবে ব্রাঞ্চেসে ডিভাইড হয়, এবং এই ব্রাঞ্চ যে ডিভাইড হয় তাকে বলা থাকে ক্যাপিলারি। ঠিক আছে, তাহলে আমরা তখন ক্যাপিলারি দেখলাম, এই দেখো পালমোনারি আর্টারি, এটা ক্যাপিলারিতে ডিভাইড হলো এবং হচ্ছে ভেইন দিয়ে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে অ্যালভিওলার স্যাকে গেল, যার পরে যে ক্যাপিলারিজ, তারপর বের হয়ে যাচ্ছে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমরা আমরা কিন্তু একটা জিনিস আমরা হার্টের চ্যাপ্টারেও পড়েছি। দেখো একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা অর্গানে আর্টারি ঢোকে এবং লাং ভেইন বের হয়, তাই না? প্রত্যেকটা অর্গানে কি হয়, আর্টারি ঢোকে এবং ভেইন বের হয়। লাংয়েও আর্টারি ঢুকছে এবং ভেইন বের হচ্ছে, খুবই স্বাভাবিক। কিন্তু লাংয়ে ব্যাপারটা অন্যরকম। লাংয়ের যে পালমোনারি আর্টারি, মানে লাংয়ের আর্টারি কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড বা ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ক্যারি করে নিয়ে যাচ্ছে, এবং লাংয়ের যে ভেইন সে অক্সিজেনেটেড ব্লাডটা বের করছে গ্যাসিয়াস এক্সচেঞ্জের পরে। কেন? কারণ লাংয়ে তো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, তাই না? লাংয়েই তো মেনলি কার্বন ডাই অক্সাইডটা আমরা দিচ্ছি অক্সিজেন, বিনিময়ে অক্সিজেন পাওয়ার জন্য, তাই না? আর প্রত্যেকটা অর্গানের ক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেকটা অর্গানের ক্ষেত্রে যেটা হচ্ছে, প্রত্যেকটা অর্গানে অক্সিজেনের সাপ্লাই দরকার হচ্ছে, ওই প্রত্যেকটা অর্গানে অক্সিজেন সাপ্লাই হচ্ছে, এবং কিছু পরিমাণে দেখা যাচ্ছে যে কার্বন ডাই অক্সাইড ওরা বের করে দিচ্ছে
কারণ ওইখানে রেসপিরেশন হচ্ছে প্রত্যেকটা অর্গানের সেলের, রেসপিরেশনের পরে এনার্জি তৈরি হচ্ছে, তো তখন সে কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে এবং ভেইন দিয়ে বের করে দিচ্ছে। তাহলে পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেইনের কালারই শুধু অন্যরকম। দেখো, পালমোনারি আর্টারি কালার ব্লু, পালমোনারি ভেইনের কালার রেড দিয়েছে। আদারওয়াইজ সমস্ত কেসে আমাদের শরীরের সমস্ত আর্টারি, সমস্ত ভেইন আমরা যে কালারে আঁকবো সেটা হচ্ছে কি হবে বলো তো? আর্টারির ক্ষেত্রে রেড দিয়ে আর ভেইনের ক্ষেত্রে ব্লু দিয়ে আঁকবে। আচ্ছা, এটা কিন্তু শুধু আঁকার জন্য, নট নেসেসারি যে, আসলে কিন্তু এমন না যে আমাদের শরীরের ভেইন গুলা ব্লু কালারের হয়, এটা এরকম না, জাস্ট ছবি আঁকার পারপোজে এটা করা হয়। তো এই গেল। তারপরে এয়ারটা যখন অ্যালভিউলাসে গেল তখন আমাদের যে লাং সেটা বেলুনের মতো এক্সপান্ড করে এবং পরবর্তী সেতে সে কন্ট্রাক্ট করে। এটা আমরা যে লাং এর এক্সপানশন এবং কন্ট্রাকশনটা পড়বো। এই যে ওয়াল অফ দ্য অ্যালভিউলি ব্লাড ক্যাপিলারিজ আর সো থিন যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ যেটার ভিতরে হয়। তো এই, তারপর আমরা ডায়াফ্রাম সম্পর্কে পড়েছি। এটা একটা মাস্কুলার শীথের মতো, অনেকটা এরকম। ঠিক আছে, আমি যদি টপ ভিউয়ে দেখি ডায়াফ্রামটাকে উপর থেকে, তাহলে আমরা এরকম একটা স্ট্রাকচার পাবো, ছাতার মতো। আমাদের শরীরের সামনে থেকে দেখলে এটা হচ্ছে এরকম দেখা যায়, এই যে এরকম দেখা যায়। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমি যদি পুরাটা হোল ভাবে আঁকি তাহলে এটা অনেকটা এরকম একটা বড়, হুম, ছাতার মতো একটা মাস্কুলার শীট, যেটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি থেকে অ্যাবডোমিনাল ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটি, থোরাক্স মানে হচ্ছে চেস্ট, আমরা তো বলেছি, অ্যাবডোমেন থেকে আলাদা করেছে। তো ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট হয়, এই দেখো একটা জিনিস, এই যে আমাদের ডায়াফ্রাম, সে কখন কন্ট্রাক্ট হচ্ছে এবং কখন রিল্যাক্স হচ্ছে বলো তো? এই দেখো, এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম, তাই না? আর এই হচ্ছে আমাদের ডায়াফ্রাম। তাহলে দেখো, এই ডায়াফ্রামটা কন্ট্রাক্ট হলে কি সে ছোট হবে, তাই না? আর রিল্যাক্স হলে কি সে বড় হবে। তাহলে ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট হচ্ছে তখন দেখো সে ছোট হয়ে আসছে, এই দেখো ছোট হয়ে গেছে। ডায়াফ্রামটা কন্ট্রাক্ট হয়ে কি হচ্ছে, ছোট হয়ে গেছে এই যে। আর রিল্যাক্স হলে কি বড় হয়ে গেছে। মানে রিল্যাক্স হলে কি হয়, মানে হাত পা ছড়ায় দিই না আমরা, ওরকম যে কোনো মাসেল রিল্যাক্স হলে সে ছড়ায় যায়, আর কন্ট্রাক্ট হলে সে একটু স্কুইজ হয়ে যায়, তাই না? ডায়াফ্রামটাও এরকম, এখানে সে কন্ট্রাক্ট হয়েছে আর এখানে সে হচ্ছে রিল্যাক্স হয়েছে। তাহলে দেখো, ডায়াফ্রামটা যখন কন্ট্রাক্ট হয় তখন আমাদের এই যে থোরাসিক ক্যাভিটিটা দেখো বড় হয়ে গেছে, দেখো নিচে নেমে গেছে এবং থোরাসিক ক্যাভিটিটা বড় হয়ে গেছে। এবং ডায়াফ্রাম যখন রিল্যাক্স হচ্ছে দেখো থোরাসিক ক্যাভিটিটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আশা করি এই ভিজুয়ালাইজেশনটা তোমরা করতে পারতেছো যে ডায়াফ্রাম কন্ট্রাক্ট হলে কি হবে এবং ডায়াফ্রাম রিল্যাক্স হলে কি হবে, থোরাসিক ক্যাভিটির কি হবে। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটা জিনিসে দেখাই তোমাকে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখতে হবে, দেখো এই যে এইগুলা হচ্ছে আমাদের রিব, হ্যাঁ, এগুলো হচ্ছে রিব, এই যেটা সামনেটা হচ্ছে স্টারনাম আর এগুলো হচ্ছে রিবস। তো আমাদের তো জানি যে পিঙ্ক কালারে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে লাং। তো একটা জিনিস অনেক মনোযোগ দিয়ে খেয়াল করো এখন তুমি, দেখো আমাদের যখন এই যে রিবস গুলা, তো আমি যদি সাইড থেকে দেখি রিবস গুলা কোথায় দেখতে পারবো? সাইড থেকে দেখলে রিবস গুলা এখানে থাকবে না, এই জায়গাগুলাতে এভাবে। তো এখন রিবস এর মাঝখানে আমরা তো জানি যে কোস্টাল মানে রিব রিলেটেড, তাই না? তো ইন্টারকোস্টাল মানে রিবস এর মাঝখানে মাঝখানে যে মাসেল থাকে এটাকে বলা থাকে ইন্টারকোস্টাল মাসেল। এগুলা হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। তো এগুলা হলো ইন্টারকোস্টাল মাসেল। তো এটা যখন কন্ট্রাক্ট করবে, খেয়াল করো,
ইন্টারকোস্টাল মাসেল গুলা কোথায়? এইসব জায়গায়, এই যে রিবস গুলার মাঝে মাঝে। দেখো রিবস গুলার মাঝে মাঝে হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। তো এই ইন্টারকোস্টাল মাসেল গুলা যখন কন্ট্রাক্ট করবে তাহলে এটা স্পেসটা ছোট হয়ে যাবে, দেখো এরকম হয়ে যাবে অনেকটা। ধরো আগে এরকম ছিল বড়, দেন এটা হচ্ছে কন্ট্রাক্ট হয়ে এরকম হয়ে যাবে। তো মাসেলটা ছোট হয়ে যাবে না? মাসেলের জায়গাটা ছোট হয়ে যাবে তো, তাই না? কন্ট্রাক্ট হয়ে তাহলে রিবসটা কি উপরে চলে আসবে। খেয়াল করো আমাদের রিবস কিন্তু উপরে চলে আসতেছে, এই দেখো। আচ্ছা, আমি একটু আরো এখানে আমি একটু প্রিসাইজলি আঁকি, দেখো। ধরো এটা আমি একটু লম্বা করে আঁকি। ধরো এটা আমার একটা রিব, এটা একটা রিব, এগুলো এক একটা আমার রিব, হ্যাঁ। রিবের মাঝখানে মাঝখানে আছে, আমার রিবের মাঝখানে মাঝখানে আছে ইন্টারকোস্টাল মাসেল। এই যে ইন্টারকোস্টাল মাসেল, এখানেও ইন্টারকোস্টাল মাসেল। তো কোনো কিছু কন্ট্রাক্ট করলে, কোনো মাসেল কন্ট্রাক্ট করলে কি হয় বলতো? ছোট হয়ে যায়। তাহলে এই দেখো আমি যদি মাসেলটাকে ধরো কন্ট্রাক্ট করলে আমরা কি করবো? এটাকে ছোট করে ফেলবো না? চলো মাসেলটাকে আমি ছোট করি। মাসেলটাকে যদি আমি ছোট করি, এতে মাসেলটাকে ছোট করলাম, তাহলে কন্ট্রাক্ট হলো, তাই না? আসলে তো মানে কন্ট্রাক্ট করা বলতে কেটে ফেলা না, অনেক ছোট হয়ে যায় আর কি, স্কুইজ হয়ে গেল এরকম। তাহলে এই যে নিচে যে রিবটা ছিল সেও উপরে চলে আসবে। রিবটা আমার এখানে ছিল না এতক্ষণ, সে উপরে চলে গেল। এরকম করে এই যে নিচের রিব যেটা, সেও এই মাসেল দিয়ে টান খাবে, সেও উপরে চলে যাবে। দেখো এই নিচের রিবটাও এখানে, আগে এতক্ষণ এখানে ছিল, এখন সে এখানে চলে আসবে। তাহলে কি হচ্ছে? ইন্টারকোস্টাল মাসেল যখন কন্ট্রাক্ট করতেছে তখন আমার রিব গুলো উপরে চলে আসছে, তাই না? তো রিব গুলো উপরে চলে আসলে আমি একটু দেখি কি হয়, বলো তো কি হয় রিব গুলো উপরে চলে আসলে। এটা আমরা বোঝার জন্য আমাদের হচ্ছে বাকেল হ্যান্ডেল মুভমেন্টটা বুঝতে হবে। তো বাকেট হ্যান্ডেল। এ দেখো একটা বালতি, যে বালতির হ্যান্ডেল, হ্যাঁ। এটা আছে এরকম ছিল, তারপরে যখন এটা নিচে নামলো তখন এরকম হয়ে গেল। তাহলে আমাদের রিব যখন উপরে ওঠে তখন অনেকটা এরকম হয়ে যায়, যখন নিচে নামে তখন এরকম হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমাদের রিবের যে মুভমেন্ট, রিবটাও কিন্তু আমাদের যে বাকেটের হ্যান্ডেলের মতো, এবং মুভমেন্টও সে এভাবেই করে, হ্যাঁ। তাহলে দেখো সে যখন উপরে ওঠে, মাসেল যখন কন্ট্রাক্ট হয় তখন সে উপরে উঠে যায়, এবং তার এই যে ডায়ামিটার দেখো বেড়ে গেছে, দেখছো? তাহলে কিন্তু এই যে এখানে বেড়ে গেল। আর যখন বাকেল হ্যান্ডেল মুভমেন্টের মতো এটা যখন নিচে নামে রিপটা, তখন হচ্ছে এরকম নেমে গেল নিচে, তখন দেখো এই স্পেসটা কতখানি হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে আমাদের যখন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমাদের যখন রিপসটা নিচে নামে তখন কিন্তু যে ডায়ামিটার যেটা, মানে আমাদের যে ভলিউম, মানে আমাদের যে থোরাসিক ক্যাভিটি যেটা, সেটা কিন্তু ছোট হয়ে যায়। আর যখন রিপস উপরে উঠে থোরাসিক ক্যাভিটি তখন বড় হয়ে যায়। তাহলে দেখো ইন্টারকোস্টাল মাসেল কন্ট্রাক্ট হলো, রিব গুলো উপরে উঠলো, ডায়াফ্রামটা হচ্ছে কি হলো, নিচে নামলো, তখন থোরাসিক ক্যাভিটিটা বড় হলো। তাহলে কখন থোরাসিক ক্যাভিটি আমাদের বড় হলো? থোরাসিক ক্যাভিটি কখন বড় হয় বলতো? যখন এক, ইন্টারকোস্টাল মাসেল কন্ট্রাক্ট হয়, দুই, রিব উপরে ওঠে, তিন, ডায়াফ্রাম নিচে নামে বা ডায়াফ্রাম কন্ট্রাক্ট হয়। এই তিনটা কন্ডিশনে আমার থোরাসিক ক্যাভিটি বড় হবে। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। তাহলে থোরাসিক ক্যাভিটি কখন ছোট হবে? দেখো এই যে ক্যাভিটি বড় হয়ে গেছে না, বড় হয়ে গেছে। তাহলে এই তিনটা কন্ডিশনে আমার থোরাসিক ক্যাভিটি বড় হবে। পরের কোশ্চেন হচ্ছে আমার, এমন তিনটা কন্ডিশন বলো যেই তিনটা কন্ডিশনে থোরাসিক ক্যাভিটি ছোট হবে। ছোট হবে কোন কোন কন্ডিশনে? আসো আমরা দেখি কখন কখন ছোট হবে। এই দেখো আমরা একটু আগেই দেখিয়েছিলাম যে ডায়াফ্রাম যখন রিল্যাক্স হয়, এই যে ডায়াফ্রামটা রিল্যাক্স হলো তখন থোরাসিক ক্যাভিটিটা ছোট হয়ে গেছে। প্লাস আমরা যদি দেখি আবার ইন্টারকোস্টাল মাসেলের দিকে আসি,
ইন্টারকোস্টাল মাসেল যখন আবার রিল্যাক্স হয়ে যাবে, সে বড় হয়ে যাবে, তখন আবার নিজের নিচের রিবটা, এই যে রিবটা আগে এখানে ছিল, রিবটা আগে এখানে ছিল, এখান থেকে সে নিচে নেমে যাবে, এখানে নেমে যাবে। রিল্যাক্স হলে তো জিনিসগুলো বড় হয়ে যায়, তাই না? রিল্যাক্স হলে কি হয় বলো তো? বড় হয়ে যায় না মাসেল? রিল্যাক্স হলে কিন্তু মাসেল বড় হয়ে যায়। তাহলে এই দেখো, এই যে আমাদের রিব, এই যে দুটা রিব, এটার মাঝখানে ইন্টারকোস্টাল মাসেল, এটা ধরো কন্ট্রাক্ট অবস্থায় আছে, যখন এটা রিল্যাক্স হবে মাসেলটা হচ্ছে আরো বড় হবে, তখন এই যে নিচের রিবটা ধাক্কা খেয়ে নিচের রিবটা আর এখানে থাকবে না, ঠিক আছে? সে এই যে নতুন একটা পজিশনে চলে যাবে, এই যে এই রিবটা আর থাকবে না, এখানে থাকবে না, নিচে চলে যাবে, নিচে এই পজিশনে চলে যাবে। তাহলে ইন্টারকোস্টাল মাসেল যখন রিল্যাক্স হচ্ছে আবার, তখন দেখো ইন্টারকোস্টাল মাসেল রিল্যাক্স হলে এই যে আমাদের যে রিবটা, এটা নিচে চলে যাচ্ছে, রিব নিচে হলে, নিচে গেলে কি হয়? এই দেখো রিব নিচে গেছে, নিচে গেলে কি হয়? এখানে যে ডায়ামিটার, যে থোরাসিক ক্যাভিটি যে ডায়ামিটার, এটা হচ্ছে কমে গেছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে ডায়ামিটার কমে যাবে, আমাদের রিব যাবে নিচে, আর ডায়াফ্রাম যাবে উপরে। মাসেল কিন্তু দুটার ক্ষেত্রে রিল্যাক্স হচ্ছে, এখানে এখানে ডায়াফ্রামের মাসেলের রিল্যাক্সেশন হচ্ছে, আর এখানে ইন্টারকোস্টাল মাসেলের রিল্যাক্সেশন হচ্ছে, ঠিক আছে? তাহলে কোন তিনটা কন্ডিশনে আমাদের থোরাসিক ক্যাভিটি ছোট হবে? এক, ডায়াফ্রাম রিল্যাক্স হবে। দুই, ইন্টারকোস্টাল মাসেল রিল্যাক্স হবে। তিন, রিব নিচে নামবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই কয়টা কন্ডিশনে আমাদের থোরাসিক ক্যাভিটি ছোট হবে। এখন আমরা আসি থোরাসিক ক্যাভিটি বড় হলে কি হচ্ছে এবং ছোট হলে কি হচ্ছে। দেখো, থোরাসিক ক্যাভিটি যখন আমাদের বড় হচ্ছে, এর ভেতরে তো প্রেসার কমে গেছে, এয়ারের প্রেসার কমে গেছে, তাহলে আমাদের অ্যাটমসফিয়ার থেকে প্রেসার এটার ভিতরে, মানে এয়ার, অ্যাটমসফিয়ার থেকে এয়ার এটার ভিতরে ঢুকবে, তার মানে আমরা তখন ইনহেল করব, ঠিক আছে? আর যখন দেখো থোরাসিক ক্যাভিটি ছোট হয়ে যাচ্ছে, তখন কি হবে? এখানে তো এয়ারের প্রেসার বেড়ে যাবে, তাই না? এখানে লাংটা শ্রিঙ্ক করেছে, তাহলে এয়ারের প্রেসারটা বেড়ে যাচ্ছে, থোরাসিক ক্যাভিটি ছোট হয়ে যাচ্ছে, লাংয়ের এখানে এয়ারের প্রেসার বেড়ে গেছে। তাহলে এখানে যখন এয়ারের প্রেসার বাড়ছে, তখন আমরা কি করব? আমাদের কি হবে? এক্সহেলেশন হবে। হ্যাঁ, আমরা অ্যাটমসফিয়ারে এয়ারটা ছেড়ে দিব। কারণ কি, ন্যাচারাল নিয়মই হচ্ছে হায়ার, মানে যেখানে হাই প্রেসার আছে সেখান থেকে লো প্রেসারে যাবে, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পেরেছো। আমরা একটু সামারি করি। যখন আমরা আমাদের ইনহেলেশনের সময় কি কি হয়? আমাদের ইনহেলেশনের সময়, এক, থোরাসিক ক্যাভিটি বড় হয়। থোরাসিক ক্যাভিটি কখন বড় হয়? তিনটা কন্ডিশনে বড় হয়। যখন ডায়াফ্রাম আমাদের কন্ট্রাক্ট হয়, তারপর আমাদের যে ইন্টারকোস্টাল মাসেল কন্ট্রাক্ট হয়, যে কোনো মাসেল কন্ট্রাক্ট হচ্ছে, ঠিক আছে? কন্ট্রাক্ট হলে ইনহেল, কন্ট্রাকশন ইনহেল, এভাবে মনে রাখবা। কন্ট্রাকশনের সময় ইনহেল হবে। একটা জিনিস খেয়াল করো, কন্ট্রাক্ট করা কিন্তু একটা এনার্জি লাগে। হ্যাঁ, আমাদের কিন্তু শ্বাস নিতে এনার্জি লাগে, এটা কিন্তু একটা অ্যাক্টিভ প্রসেস। কন্ট্রাক্ট করতেও কিন্তু এনার্জি লাগে, বাট রিল্যাক্সেশন ইজ রিল্যাক্সিং, তাই না? এক্সেল করতে কিন্তু আমাদের অনেক রিল্যাক্স ফিল হয়। তো কন্ট্রাকশনের সময় কিন্তু আমাদের মাসেল গুলা কন্ট্রাক্ট করে, আমাদের কিন্তু অনেক শক্তি খরচ হয়। এটা কিন্তু তুমি ফিল করেও বের করতে পারবা, যে তুমি যখন ইনহেল করো তখন কি তুমি কন্ট্রাক্ট করো না রিল্যাক্স হও? তোমার মাসেল গুলাকে কন্ট্রাক্ট করে না মাসেল গুলা রিল্যাক্স হয়? এটা তুমি জাস্ট ফিল করেও বের করতে পারবা, কারণ তুমি জানো তোমার ইনহেল করতে বেশি কষ্ট হয়, তো কন্ট্রাকশনের সময় সবসময় বেশি কষ্ট হবে, কারণ কন্ট্রাকশনের সময় এটিপি খরচ হয়। আর রিল্যাক্সেশন কেন বলে? রিল্যাক্সেশন ইজ রিল্যাক্সেশন, ডাইলেটেশন, এখানে হচ্ছে এটা একটা প্যাসিভ, এটা জাস্ট নর্মালি হয়ে যায়। মানে জাস্ট একটা, আমি যদি শ্বাস নিলে, শ্বাস ছাড়লে আমার বেশি আরাম লাগে না? জাস্ট একটু মনে রাখবা, বাকিটুকু এমনি হয়ে যাবে। হ্যাঁ, আর আমরা রিবের ব্যাপারটা যদি একটু মাথায় রাখতে চাই, জাস্ট বাকেট হ্যান্ডেল মুভমেন্টের কথা মনে রাখবা। বাকেট হ্যান্ডেল মুভমেন্ট মনে রাখলে আমাদের হচ্ছে দেখা যাবে এই যে রিবস এর যে মুভমেন্টটা, সেটাও বুঝতে পারবা। আচ্ছা, তারপরে এই যে, আর এক্সহেলেশনের সময় কি হয়?
প্রথমত থোরাসিক ক্যাভিটি ছোট হয়। থোরাসিক ক্যাভিটি কখন ছোট হয়? যখন ডায়াফ্রামটা রিল্যাক্স হয়, যখন ইন্টারকোস্টাল মাসেলটা রিল্যাক্স হয় এবং রিবস গুলা যেগুলা আছে সেগুলা নিচে নেমে যায়। আশা করি পুরা প্রসেস তোমাদের ক্লিয়ার হয়ে গেছে ব্রিদিং এর। তো আমরা বই থেকে একটু পড়ে নেই। এখানে কি হয়, এয়ারটা হচ্ছে এয়ার এন্টার করে এয়ার স্যাকে মানে অ্যালভিওলার স্যাকে অফ দ্য লাং এর এবং নাসাল প্যাসেজের মাধ্যমে ঢোকে। নার্ভ ইম্পালস কাজ করে। নার্ভ ইম্পালস কখন কাজ করে? আমাদের যে মাসেল গুলা কন্ট্রাক্ট হচ্ছে এটার জন্য অবশ্যই একটা ব্রেইন থেকে সিগন্যাল যেতে হবে। ব্রেইন থেকে এই যে নার্ভ যেগুলা আছে নার্ভের মাধ্যমে, নার্ভ সবসময় ব্লু কালার দিয়ে আঁকি, নার্ভের মাধ্যমে সিগন্যাল পাঠায় যায়। ঠিক আছে, ব্রেন থেকে নার্ভের মাধ্যমে এই মাসেল গুলাতে সিগন্যাল যায় যে হ্যাঁ এখন কন্ট্রাক্ট হইতে হবে। ঠিক আছে, তাহলে নার্ভ ইম্পালস একটা ভালো কাজ করে, ম্যানেজ করে। ইন্টারকোস্টাল মাসেল যেটা সেটা মানে ইন্টারকোস্টাল মাসেল এন্ড ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট হয় তখন কি হয়, ডায়াফ্রাম গোজ ডাউনওয়ার্ডস, যে ডায়াফ্রাম গোজ ডাউনওয়ার্ডস এন্ড দ্য ক্যাভিটি এক্সপ্যান্ড, যে ক্যাভিটি এক্সপ্যান্ড করছে। সো দ্য প্রেশার উইদিন দ্য থোরাসিক ক্যাভিটি বিকামস লেস দেন দ্য আউটার অ্যাটমসফেরিক প্রেসার। তো এখানে প্রেসারটা কমে যায় যেহেতু থোরাসিক ক্যাভিটি বড় হচ্ছে। এই কাহিনীটাই ফোর্স করে অক্সিজেন ইনহেলেশনে। তারপরে কি হয়, ড্র ইন এয়ার থ্রু দ্য নোজ অ্যান্ড ট্রাকিয়া। তখন আমাদের যখন এই দেখো যখন এক্সপান্ডেড আছে থোরাসিক ক্যাভিটি তখন এয়ারটা ঢুকে যায়। ঠিক আছে, দিস ইজ ইনহেলিং, এই প্রসেসটাকে ইনহেলিং বলে। আফটার কন্ট্রাকশন দ্য মাসেল রিল্যাক্স, এই যে দেখো মাসেল ডায়ালেটেশন হচ্ছে বা রিল্যাক্স হচ্ছে এখানে। তো তখন ডায়াফ্রামটা এই যে এক্সপান্ড করতেছে, ডায়াফ্রামটা দেখো এক্সপান্ড হয়ে যাচ্ছে এন্ড দ্য মাসেলও রিল্যাক্স করে, যে ইন্টারকোস্টাল মাসেলও রিল্যাক্স হবে। তারপর হচ্ছে গিয়ে নর্মাল পজিশনে চলে যায়, ডায়াফ্রামও এখানে চলে যায়, ইন্টারকোস্টাল মাসেলও রিল্যাক্স হয়ে যায়। তখন এয়ার প্রেশারটা হচ্ছে দেখা যায় যে ইনক্রিজ হয়ে যায় আর লাংটা হচ্ছে শ্রিঙ্ক করে, তখন আমাদের এক্সহেল হয়ে যায়। তো এভাবে হচ্ছে ব্রিদিং হয় কন্টিনিউয়াসলি। এটাই হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। এক্সটার্নাল রেসপিরেশন বলে আমরা বাইরে থেকে যে রেসপিরেশন দেখি, আর ইন্টারনাল রেসপিরেশন যেটা সেটা আমরা সামনে আলোচনা করব, যেটা সেলুলার লেভেলে হয় যে রেসপিরেশনটা সেটা। আর এক্সটার্নাল রেসপিরেশন এই ফুল প্রসেসে হয়। এখান থেকে আমি বারবার বলতেছি তোমাদের যেটা মনে রাখতে হবে, যেটা আমাদের আসলে তোমাদের এই যে কনফিউশন হইতো, যেটা হচ্ছে যে ইনহেলেশনের সময় মাসেল কন্ট্রাক্ট হয় রিল্যাক্সেশন হয় নাকি এক্সহেলেশনের সময় মাসেল কন্ট্রাক্ট এবং রিল্যাক্সেশন হয়। সব সময় মনে রাখবা ইনহেল করতে বেশি কষ্ট হয়, কন্ট্রাক্ট করতেও বেশি কষ্ট হয়, কারণ এনার্জি দরকার হয়। ঠিক আছে, তাহলে অবশ্যই কন্ট্রাকশন হয় মাসেলের কন্ট্রাকশন হয়, ইনহেলেশনের সময় কন্ট্রাকশন হয়। এটা নিয়ে কোনোভাবেই কোনো ধরনের কনফিউশন রাখা যাবে না। তো এই যে এই কোশ্চেনটা হচ্ছে মোটামুটি অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন রিটেনে আসে, যে এই প্রসেসটা আমাদের যে ছবি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করতাম রিটেনের জন্য। তো আশা করি তোমরা এটা যদি আসে অনেক ভালো অ্যান্সার করতে পারবা এবং বেসিকটাও ইনশাল্লাহ ভালো মতো বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাই।